ফ্রেন্ডস, কী করলে আমরা যে কোনো জাতের ড্রাগন গাছে অল টাইম ফ্রুটিং নিতে পারবো? অর্থাৎ আমরা অনেক সময় এরকম নিজেদের মধ্যে একটা ধারণা হয়ে আছে এবং সবাই বলি না এই জাতটা হাইব্রিড, কিন্তু সবসময় ফল দিচ্ছে না। তো এটার মূল কারণ কি এবং সলভেশন কি, প্লাস হচ্ছে দ্বিতীয় স্টেপে আমি বলবো যে এই মুহূর্তে যখন ফ্রুটিং শেষ, বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন যেটা না করলে নয়। তো শুরুতে আমি বলতে চাই যে আমাদের এই ড্রাগন গাছগুলো কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে খুব চূড়ান্ত পরিমাণে অ্যাসিডিক সয়েল পছন্দ করে, কিন্তু আমরা ভুলটা করি কোথায়? সবই তো আমাদের কমার্শিয়াল পারপাসের উদ্দেশ্যে ড্রাগন বাগান বানানো, আর যারা বাড়িতেও করেছেন দুই একটা গাছ সেটা আলাদা কথা। তো কমার্শিয়াল পারপাস করতে গেলে আমাদের দুটো কম্বিনেশন আমরা করছি। কেউ কেউ অর্গানিক গার্ডেন করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই অর্গানিক সহ আপনার ইনঅর্গানিক অর্থাৎ রাসায়নিকের উপরে বড্ড বেশি ডিপেন্ড করে আছি, দিতেও পড়ে। তো সেক্ষেত্রে যখন বারবার গাছগুলোতে আমরা রাসায়নিক ইউজ করছি, তখন এই ড্রাগন গাছ বিভিন্ন ধরনের জাতের আছে। তো সেক্ষেত্রে কোনো কোনো গাছ দেখা যাচ্ছে যে অ্যাসিডিক সয়েলটা খুব বেশি পরিমাণে পছন্দ করছে, আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো গাছের মাত্রাটা অ্যাসিডিক সয়েলের পরিমাণটা একটু লো। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে করণীয় কী আছে, যাতে যে গাছগুলোতে বড় ফল দিচ্ছে, যদি বলি হাইব্রিড, তাহলে তার বিশেষ পরিচর্যা কী আছে, বা যেগুলোতে আবার অন্য জাত বড় ফল দিচ্ছে অথচ বিশেষ প্রয়োজন হচ্ছে না। আমি শুধু এক্ষেত্রে একটা কথাই বলবো যে যখন আমরা বারবার রাসায়নিক দিচ্ছি, অন্তত কমসে কম একবার করে আমাদের কিন্তু ওই মাটির পিএইচ লেভেলটা যখন 7 পয়েন্ট আপ করছে, তখন কিন্তু একটু ক্ষারীয় ভাব চলে এসছে। তো সেক্ষেত্রে কি হয় না, তখনই আমাদের ফল দেওয়াটা ওই গাছে থমকে যাচ্ছে। তাহলে আমাদের এখানে করণীয় মূল বিষয় আছে যেটা, সেটা হচ্ছে আমরা গাছের দুটো দিক, গাছও সার পাবে আর আপনার পিএইচ লেভেলকেও টেনে নামিয়ে আনবে। অর্থাৎ অ্যাসিডিক সয়েলের রূপে থাকবে, ক্ষারীয় ভাব কমিয়ে দিতে পারে। সেটা হচ্ছে আমি বলবো যে আপনারা গাছ প্রতি, মানে যদি বিঘা প্রতি ধরা হয়, তাহলেও তো দেখা যাবে যে আপনারা 20-22 কিলো ইউজ করুন জিপসাম, আর না হলে আপনারা প্রতি গাছ প্রতি 50 গ্রাম করে জিপসাম, 50 গ্রাম করে জিপসাম আপনারা কিন্তু প্রতি 3 মাস অন্তর দিয়ে যাবেন। বিশেষ করে ফ্রুটিং সিজনে আপনারা যখন প্রথম দুটো ফ্রুটিং, ফার্স্ট ফ্রুটিং হলো, সেকেন্ড ফ্রুটিং হলো, তারপর কিন্তু আপনারা যে মূল সার দিচ্ছেন তার সঙ্গেও দিতে পারেন, অথবা তার 2-1 দিন পরেও দিতে পারেন। আপনাদের জিপসাম মাস্ট প্রয়োগ করতে হবে। এবার কথা হচ্ছে যে আপনাদের ধারণায় আসতে পারে যে আমরা জিপসাম কেন দেবো, ওটা সালফার দিতে পারি। হ্যাঁ, সালফার দিলে কি হচ্ছে আপনাদের বলি, ফারাকটা এই জায়গায় এসছে। জিপসাম দিলে কিন্তু আমরা দুটো পেয়ে যাচ্ছি গুণাগুণ, অর্থাৎ প্রথম নম্বর ক্যালসিয়ামেরও সলভেশন হয়ে যাচ্ছে, দ্বিতীয় নম্বর সালফারেরও সলভেশন হয়ে যাচ্ছে, যেটা ক্ষেত্রে সেটার দুটোই রয়েছে ওখানে বিদ্যমান। কিন্তু যদি আমরা সালফার দিই, তখন কিন্তু এক জাতেরই সমাধান হচ্ছে। তাহলে আমাদের সেক্ষেত্রে করণীয় কি না, মাটির এই গুণাগুণ বিবেচনা না করে সমস্ত গাছের জন্য আপনারা দেখা যাবে 3 মাস অন্তর একবার করে অন্তত জিপসাম ইউজ করুন। তাহলে দেখবেন যে সব গাছগুলোতে কিন্তু আমরা সমহারে ফ্রুটিংটা নিতে পারছি, মাটির পিএইচ লেভেলটাকে কন্ট্রোল করাতে পারছি, প্লাস এটা একটা খাদ্য হিসাবেও ব্যবহৃত হচ্ছে। তার মানে আপনারা আর যা দিচ্ছেন দিন, জৈব সার তো অবশ্যই দিতে হবে। আমরা যেটা দিই হাড়গুঁড়া, শিংকুচি, পিঁড়ি, পুরানো গোবর সার, অথবা আপনার পোলট্রি লিটার, এগুলো যা আছে ঠিক আছে। এর সঙ্গে যেমন কেউ 10-26-26 দিচ্ছে, কেউ দিচ্ছে ডিএপি, পটাশ, আর আপনার যে অনুখাদ্য জিঙ্ক, বোরন, হ্যান ত্যান হিবিজিবি যা দিচ্ছেন দিন, কিন্তু জিপসামটা একটু কমনে রাখার চেষ্টা করতে হবে। সেটা আবার প্রতিবারে নয়, একটু গ্যাপে গ্যাপে। তাহলে কিন্তু ওই মানে ফল আসাটা বন্ধ হবে না, চলতেই থাকবে অনবরত। হ্যাঁ, এবারে দ্বিতীয় কথা বলি আমি, সেটা হচ্ছে যে এই সময় দেখুন গাছের কচি কচি অসংখ্য শাখা বেরিয়েছে। এই শাখাগুলো কিন্তু, যেমন ফ্রুটিং সিজন শেষ হয়েছে, এখনও 2-1টা ফল আছে আমাদের, কিন্তু এই শাখাগুলো তো খাদ্যের প্রয়োজন আছে, না হলে তো দুর্বল হয়ে পড়বে। তাহলে এটার যেমন দিক আছে, তেমনি আরেকটা দিক আছে। এই সময় প্রথমত আমরা করব কি না, ওই গাছের যেগুলো রোগাক্রান্ত ডাল আছে, যেগুলো বেশি ফল নিয়ে ফেলেছি, আর রোগাক্রান্ত বলতে এই ছোটো টিকা টিকা এসছে, এগুলো হচ্ছে এখন তো এনাফ টাইম আমরা পাবো গাছ সাজাতে। তো আমরা ফেব্রুয়ারি পর্যন্ত ভালোভাবে ডাল নিতে পারি।
চাইলেই সারা বছর নিতে পারি, কিন্তু ব্যবসায়িক পারপাসে হলে ফেব্রুয়ারির পর আর ডাল নেওয়া উচিত নয়। আর এখন এনাফ টাইম আছে, গাছ যখন খাদ্য পাবে তখন কিন্তু অসংখ্য শাখা ছাড়বে। তাই এই রোগাক্রান্ত বা ফুটকি ফুটকি দাগ বা যেখান থেকে পচেছে সবগুলো কেটে ফেলুন। আর যে ডালে বেশি ফল নিয়েছেন, প্লাস হচ্ছে আপনারা কি করবেন না, রুট প্রুনিং, অর্থাৎ আপনার টবের গাছ বলুন বা মাটির গাছ বলুন, যখন দেখা যাবে যে একটা জায়গায় আপনি পরপর 3 বছর ফ্রুটিং পেয়েছেন, সাপোজ মাটিগুলো গাছ কিন্তু ওই মোটা মোটা শিকড় অনেকটা আপনার চলে এসছে গাছ ছেড়ে, তখন আপনি কি করবেন না, ওই গাছের একদম এখান থেকে গাছের কাছ থেকে 1 চাকর বাদ দিয়ে দিন, দিয়ে এখান থেকে মাটিটা কেটে কেটে নামিয়ে দিন, কোদাল দিয়ে বলুন আর যাই করুন নামিয়ে দিন। ফলে ওই মূল যে শিকড়গুলো যেগুলো বেরিয়ে এসছে আউট পোর্শনে, এগুলো কিন্তু কেটে বেরিয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এরপর ওর সঙ্গে আপনারা হচ্ছে ওই জৈব সারের মিশ্রণ আবার আমরা যা করি সেটা আবার কিন্তু ওর উপরে চাপিয়ে দিবেন, অর্থাৎ হাড়গুঁড়া, শিংকুচি, পিড়ি, গোবর সার কি পোলট্রি লিটার যা আছে দিয়ে দেবেন, দিয়ে কিন্তু আবার ওই জায়গাটা যে কাটার শূন্যস্থানটা পূরণ করে নেবেন। তাহলে রুটগুলো যেগুলো হচ্ছে আবার নতুন করে কচি পল্লব দিয়ে গজাতে শুরু করবে, এবং আমাদের যে গাছের আবার যে পরিমাণে গাছ খাওয়ার সংগ্রহ করতো সেই খাওয়ার সংগ্রহের পরিমাণটা নতুন নতুন কচি শিকড়ের জন্য বৃদ্ধি পাবে। এবং এই বছরের ড্রাগন গাছের আমাদের আবার ফলনের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়বে, কারণ ওল্ড শিকড়গুলোকে আমাদের এই সময়েই টার্নিং পয়েন্ট, কারণ এরপরে দেখা যাবে ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে আবার যখন, তখন কিন্তু গাছে এরকম কোনো আঘাত করা যাবে না। আর যারা আপনারা পটের গাছ করেছেন তারা কি করবেন, পটের এক সাইড থেকে কিন্তু আপনারা মাটিটা পুরো বের করে দিন শিকড় সমেত কেটে, আর বাদ বাকি ওই সাইডে খাওয়ার দিয়ে দিন। আবার দেখা যায় যে হচ্ছে 15 দিন পর আবার অপোজিট সাইড কাটুন, দিয়ে ওটা খাওয়ার দিয়ে দিন, দিয়ে জল দিয়ে দেবেন, দিয়ে দেখবেন যে তাহলে আমরা রুট প্রুনিংটা সুন্দর করলাম। আর হচ্ছে গাছের উপর পোর্শনটা, অর্থাৎ আর গাছের যে সমস্ত কাণ্ড থেকে, এটা তো আমরা সবাই কমন জানি যে কাণ্ড থেকে যে সমস্ত কচি কচি শাখা বেরোবে, এগুলো কিন্তু আমাদেরকে আগে কেটে দিতে হবে নিচের পোর্শন থেকে। আর উপর পোর্শনের শাখা থেকে, শাখা থেকে যে শাখাগুলো বেরিয়েছে সেগুলোও কেটে দিতে হবে। আবার যেমন বলি, ধরুন কোনো ডগার এরকম আগা নষ্ট হয়েছে, তাতে কিন্তু এটাও কেটে দিতে হবে। আর এই সময় একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড সহ, যেহেতু আমরা ফল নিলাম দীর্ঘদিন, তাহলে এই জায়গায় একটা আপনাদের ব্যাকটেরিয়া নাশক উইথ ফাঙ্গিসাইড ইউজ করা দরকার। সেক্ষেত্রে যদি গাছের অবস্থা খুবই রোগাক্রান্ত হয়ে থাকে, তখন আপনারা কি করবেন না, আমি তো সলভেশনের কথা আগেও বলেছিলাম, তো তার আগে একটু মডিফাইড করে দিই। যেমন এই সময় আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আদামা কোম্পানির কনিকা, যেটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড সহ কাসুগামাইসিনের মিশ্রণ, অর্থাৎ ফাঙ্গিসাইড উইথ ব্যাকটেরিয়াসাইড, দুর্ধর্ষ রেজাল্ট করে লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দেবেন। অথবা চলে আসুন অল্টারনেটিভ অপশানে, তাতে হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন নেবেন 16 লিটার ড্রামে 3 গ্রাম, আর সাপ নেবেন আপনার 30 গ্রাম, দিয়ে একসঙ্গে পাঞ্চ করে টোটাল গাছগুলোতে স্প্রে করে দিন। আর বলি, যেগুলো টিকা দাগ এসছে, এই দাগগুলো কিন্তু আপনার আর হবে না ফাঙ্গিসাইড মারলে, কিন্তু যেগুলো দাগ ধরেছে, যদি সময় থাকে, যেহেতু সময় আছে, যেমন এই গাছটাতে আমি মেরেছিলাম ছেড়ে যাচ্ছে, কিন্তু এখন তো অনেক সময় পাবো, যেহেতু টিকা দাগ তো আর সারাতে পারবো না, ওটা রিপেয়ার হয়ে যাবে, কিন্তু চাইলে আমরা এই ডালগুলো কিন্তু কেটে দিতে পারি, যেহেতু এখন কচি শাখা নেওয়ার এনাফ টাইম রয়েছে। এটা মেরামতি হয়ে গেছে ঠিক আছে, আর অন্য ছড়াবে না, কিন্তু ধরে তো গেছিলো, তাহলে সেই জায়গাগুলো আমরা কিন্তু কেটে দিতে পারি এই সময়ে। তাহলে আমরা অল্টারনেটিভ শাখার যেহেতু নেওয়ার এনাফ টাইম রয়েছে আর পুরানো শাখাগুলো রয়েছে, এই সময় যদি আমরা এই সমস্ত স্টেপগুলো নিতে পারি, তাহলে কিন্তু ড্রাগন গাছ অনেক বেটার রেজাল্ট দেবে। তো সেক্ষেত্রে আপনারা পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মতামত জ্ঞাপন করবেন, তবে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো, শুধু ড্রাগন গাছ নয়, বিভিন্ন বিষয়ে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করুন বিশ্বজিৎ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি।